হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আবার বরদাচরণের গল্প নিয়ে। গল্প শুরু করার আগে আরেকবার মনে করিয়ে দিই, আমার গল্প পাঠ এবং গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বরদাচরণের গল্প গয়াপতির বিপদ। দারোগা গয়াপতির ভারী ফ্যাসাদ। কিছুতেই তিনি ডাকাত ঝালুরামকে ধরতে পারছেন না। ধরা দূরে থাকুক, ঝালুরামের চেহারাটা কেমন, সে কালো না ফর্সা, লম্বা না বেটে, হাসি খুশি না গোমরা মুখ, তাও তিনি জানেন না। অথচ সরকার জোর তাগাদা দিচ্ছেন ঝালুরামকে ধরতে না পারলে গয়াপতির বদলি অবধারিত। তা ঝালুরামকে ধরাও সোজা কথা নয়। তার বন্দুক পিস্তল আছে, হাতি ঘোড়া মোটর গাড়ি আছে, ছদ্মবেশ ধরতেও সে খুব ওস্তাদ লোক। যাদের বাড়িতে ঝালুরাম ডাকাতি করেছে তারা কেউ সঠিকভাবে ঝালুরামের চেহারার বর্ণনা দিতে পারে না। কেউ বলে লম্বা, কারো মতে বেটে, কেউ বলে ফর্সা, কারো দাবি কালো। এ পর্যন্ত 15 জন ঝালুরামের বিবরণ পাওয়া গেছে, কিন্তু গয়াপতি জানেন ঝালুরাম এক এবং অদ্বিতীয়। গত 2 বছর ধরে এই শান্তির এলাকাকে ঝালুরাম ভারী সমস্যা সংকুল করে তুলেছে। বাড়ি লুটছে, দোকান লুটছে, আড়ত সাফ করে নিয়ে যাচ্ছে, রাস্তায় ঘাটে লোকের সর্বস্ব কেড়ে নিচ্ছে। এখন ঝালুরামের নাম শুনলে কেউ অজ্ঞান হয়ে পড়ে, কেউ চোখ বুজে ফেলে, কেউ ঘামতে থাকে, কেউ বা ঠান্ডা মেরে যায়। ঝালুরামের আবির্ভাব হওয়ার আগে গয়াপতি সুখেই ছিলেন। মাছ, দুধ, ফল, সবজি, মাংস, ডিমের অভাব হতো না। খাওয়া দাওয়াটা বেশ হতো। রাতে ঘুমোতেন, দিনে ঘুমোতেন, প্রায় সারাক্ষণই একটা ঘুম ঘুম ভাব লেগে থাকতো তার। মনটা খুব প্রশান্ত থাকতো, চারদিকটা ভারী শান্তিময় ও সুন্দর ছিল। গয়াপতির বেশ একটা বড়সড় ভুঁড়ি হয়েছে, গায়ে গতরে থলথল করছে চর্বি। ওঠা হাঁটা, কাজকর্ম করা বা খাটা খাটুনির অভ্যেসটাই মরে গেছে। ঠিক এই সময় একদিন দুম করে দুর্দান্ত ঝালুরাম তার এলাকায় ঝাঁপিয়ে পড়ে সব তছনছ করে দিল। প্রতিদিন কোথাও না কোথাও ঝালুরাম কিছু না কিছু করছেই। 2 বছরে মোট 730 দিনে সে 1152 রকমের লুটপাট, ছিনতাই, জখম ইত্যাদি করেছে। গয়াপতির খিদে ক্রমশ কমে আসছে। রাতে একটু আধটু ঘুম এখনো হয় বটে, কিন্তু দিনের ঘুমটা আর আসতে চায় না আজকাল। ঘুম ঘুম ভাবটাও আর নেই। গয়াপতির বুড়ি মা আজকাল প্রায়ই দুঃখ করে বলেন, বড্ড রোগা হয়ে গেছিস গয়া, চোখের তলায় কালি পড়েছে, হাঁটার সময় তোর পেটটা আর আগের মতো দোল খায় না, জুতো শব্দটাও যেন দুমদাম করে হয় না। গয়াপতির গিন্নি আগে মোটা মোটা সোনার বালা, চুড়ি, 11 ভরির বিছে হার পরে থাকতেন সবসময়। একদিন গয়াপতি দেখলেন তার গিন্নি সব গয়না খুলে রেখে শুধু দুগাছি করে সরু চুড়ি আর সুতোর মতো সরু হার পরে আছেন। গয়াপতি হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলেন, গয়না খুলে ফেলেছ যে? গিন্নি আমতা আমতা করে বললেন, সবাই বলছে চারদিকে খুব চোর ডাকাতের উপদ্রব, গয়না দেখানোটা নাকি ঠিক নয়। শুনে গয়াপতি গুম মেরে গেলেন। দারোগার বউ চোর ডাকাতের ভয় খাচ্ছে, তার মানে গয়াপতির যোগ্যতায় তার নিজের বউয়েরও বিশ্বাস নেই। সেদিন থেকে গয়াপতি মরিয়া হয়ে উঠতেন। ঝালুরামের যে কোনো খবর পেলেই ছুটে যান, কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত হদিশ করে উঠতে পারেন না। সবাই আড়ালে দুও দেয়। সেবার সোনাগড়ের হাটের কাছে ঝালুরাম তার স্যাঙ্গারদের নিয়ে জড়ো হয়েছে বলে এক আরকাটির কাছে খবর পেয়ে গয়াপতি সদল বলে ছুটলেন। গিয়ে দেখেন নির্দিষ্ট জায়গায় এক খুনখুনে বুড়ি ঘরের মাটির দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। আরকাটি মাথা চুলকে বলল, ওই বুড়িটাই ঝালুরাম, ছদ্মবেশে রয়েছে বোধহয়। গয়াপতির সন্দেহের শেষ রাখলেন না।
বুড়িকে ধরে তুলে নিয়ে এলেন থানায়। বুড়ি পরিত্রাহী সাপ সাপান্ত করতে থাকে। খবর পেয়ে শহর থেকে ম্যাজিস্ট্রেট এসে কাণ্ড দেখে হাসির ছড়রায় গয়াপতিকে ঘায়েল করে চলে গেলেন। আবার আর এক চরের কাছে খবর পেয়ে গয়াপতি চুপিসারে কলসিপোতা গায়ের চাকলাদারদের নারকোল বাগানে হাজির হলেন। খবর ছিল মরা নারকেল গাছের নিচে ঝালুরাম সাধু সেজে বসে আছে। গয়াপতি সাধুর লেংটিরও সন্ধান পেলেন না, তবে সেখানে ধুনির ছাই খানিকটা ছিল বটে। যে লোকটা খবর এনেছিল সে বলল, এই নারকোল গাছটাই আগে ঝালুরাম, এটাকে গ্রেফতার করুন। শুনে গয়াপতির মাথায় রক্ত চড়ে গেল। লোকটার কান ধরে কয়েকটা চড় চাপড় দিলেন। পরে কিন্তু খবর পেয়েছিলেন যে লোকটা মিথ্যে বলেনি। মরা নারকেল গাছের ফাঁপা খোলের মধ্যেই নাকি ঝালুরাম গা ঢাকা দিয়েছিল। কদিন বাদে গিয়ে দেখলেন বাস্তবিকই নারকেল গাছের গায়ে একটা চৌকো দরজা। সেটা খুললে ভিতরে দিব্যি একজন সেধ হতে পারে। ফলে গয়াপতির একগাল মাছি। হরগঞ্জের শ্রীপতি হাজরা এসে একদিন বলল, হুজুর, আমার কেলে গরুটা পাচ্ছি না, তার জায়গায় গোয়ালে একটা রাঙা গায়ে কে বেঁধে রেখে গেছে। বড় সন্দেহ হয় রাঙা গাইটার ভাবগতিক দেখে। গরুর মতো ডাকে না, খোল ভুসি ঘাস এসব খেতে চায় না, ভাত দিলে খায়। মনে হচ্ছে গরুর ছদ্মবেশেই না আবার ঝালুরাম এসে ঘাপটি মেরে বসে থাকে। ছুটলেন গয়াপতি। গরুটার ওপর অনেক খোঁচাখুচি চলল। শেষে পাশের গা হরবল্লভপুরের রহমত খবর পেয়ে ধেয়ে এসে গয়াপতির পায়ে পড়ে বলল, হুজুর, ওটা ঝালুরাম নয়, নির্যশ গরুই বটে। ও হলো আমার দুলালি। শ্রীপতিদার কেলে গায়ে আমার গোয়ালে বাধা রয়েছে। গয়াপতি দমে গিয়ে বললেন, ঝালুরামের পিছনে দৌড়ঝাঁপ করতে করতে গয়াপতি বাস্তবিকই টসকে গেছেন। জিপ গাড়িতে চড়ে তার গায়ে গতরে প্রচণ্ড ব্যথা। ইদানিং দুর্গম জায়গায় যেতে হয় বলে ঘোড়াতেও চড়তে হচ্ছে। তার ফলে মাজায় বিস্ফোরার যন্ত্রণা। ঝালুরামের কথা ভাবতে ভাবতে সবসময় এমন দাঁত কিরমির করেন যে দুটো বুড়ো দাঁত নড়ে গেল। আজকাল এমন সন্দেহবাই হয়েছে যে থানার সিপাই, বাড়ির চাকর, এমনকি নিজের মা বা বউকে পর্যন্ত বিশ্বাস করেন না। এরা যে কেউই ঝালুরাম হতে পারে বলে আজকাল তার সন্দেহ হয়। হাতে সবসময় খোলা রিভলভার। খেতে, শুতে, স্নান করতে বা বাথরুম যেতেও হাতে সেটা থাকে। ফলে কেউ ভয়ে তার কাজ ঘেঁষে না। কাণ্ড দেখে গয়াপতির মা ঝালুরামকে উদ্দেশ্য করে সাপ সাপান্ত করতে লাগলেন। কেন রে খ্যাংরা গুফো পালিয়ে বেড়াচ্ছিস? তোকে সাপে বাঘে খায় না রে? না খায় তো আমার সম্মুখে একবার আয় দেখি বুক চিতিয়ে, ঝ্যাটা দিয়ে তোর বীজ ঝেড়ে দি। বদমাস কোথাকার, আমার বাছা খুঁজে খুঁজে হেদিয়ে পড়লো, আর কোন আক্কেলে তুই তার চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিস? বাছা আমার যেমন না খেয়ে না ঘুমিয়ে রোগা হয়ে গেল, তোরও তাই হোক, শুকিয়ে আমসি হয়ে যা। না খেয়ে উপসী থেকে তোর পেট পিঠের চামড়ায় ঘষাঘষি হোক। গয়াপতির গিন্নে গিয়ে হেকমতপুরের জাগ্রত কালীবাড়িতে জোড়া পাঠা মানত করে এলেন। শুনে গয়াপতির মা বললেন, জোড়া পাঠা কি গো? ঝালুরাম ধরা পড়লে আমি জোড়া মোষ দেব, তাতেও না হলে জোড়া হাতি দেব, এই বলে রাখলাম। গয়াপতি সবই শুনছেন এবং বুঝছেন। তিনি যে ঝালুরামকে ধরতে পারবেন এ বিশ্বাস কারো নেই। সেটা বুঝতে পেরে তিনি আরও গুম হয়ে যান। রিভলভারটা বাগিয়ে ধরে গভীরভাবে ভাবতে থাকেন। একদিন সকালে থানায় নিজের অফিস ঘরে বসে যখন এমনিভাবেই ভাবছিলেন, তখন হঠাৎ একটা লম্বা চওড়া লোক ঘরে ঢুকেই তার বুকের দিকে পিস্তল বাড়িয়ে ধরে বলল, হাত তুলুন। গয়াপতি রিভলভার শুদ্ধ হাত উপরে তুলে সভয়ে বললেন, মেরো না বাবা ঝালুরাম। লোকটা গম্ভীর হয়ে বলল, আমি ঝালুরাম নই, আর আপনাকে মারার ইচ্ছেও নেই,
তবে আমি শুনেছি যে আজকাল আপনি সবসময় রিভলভার বাগিয়ে থাকেন আর সবাইকে সন্দেহ করেন, তাই প্রাণের ভয়ে একটু ভয় দেখাতে হলো। এখন আপনি যদি আপনার রিভলভারটা খাপে ভরেন, আমিও পকেটে পুরব। গয়াপতি হাত ছেড়ে রিভলভার খাপে ঢোকালেন। লোকটাও কথা মতো কাজ করলো। তারপর বসে একগাল হেসে বলল, আমি গোয়েন্দা বরদাচরণ। নরনাথ চাটুর্যে আমাকে ভাড়া করে এনেছেন তাদের বাড়ির সোনার হংসেশ্বরী মূর্তি পাহারা দেওয়ার জন্য। তাদের ভয় ডাকাত ঝালুরা মূর্তিটা লুট করবে। গয়াপতি নাক সিট করলেন। প্রাইভেট গোয়েন্দা বরদাচরণের নাম তিনি শুনেছেন। লোকটা লাউ চুরি বা বড়জোর ছেলে চুরির কেস করে। তাই গয়াপতি খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ঝালুরামের ব্যবস্থা আমিই করব, আর কারো এখানে নাক গলাতে হবে না। বরদাচরণ মৃদু হেসে বললেন, আপনি কি ভাবছেন তা আমি জানি, তবে এইটুকু বলতে পারি, আমি আজকাল লাউ চুরি গরু চুরির মতো ছোটখাটো কেস নিই না। মাত্র 2 মাস আগে একটা পুকুর চুরি ধরেছি। গয়াপতি চমকে গিয়ে বললেন, বটে? তবে আর বলছি কি, গয়ের কাটার রাম সিংয়ের বাড়ির ঈশান কোণের মস্ত পুকুর রাতারাতি চুরি হয়ে গেল। রাতেও টলটলে জল ছিল তাতে, সকালে দেখা গেল বিশাল গর্ত পড়ে আছে। জল তো নেই, অন্তত 20 মণ মাছও সেই সঙ্গে উধাও। 3 দিনের মধ্যে ধরে ফেললাম। রাম সিংয়ের এক জ্ঞাতি ভাই রাবণ সিং বাড়ির সবাইকে শীতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায়, তারপর রাতে ডিজেল পাম্প চালিয়ে পুকুরের সব জল নিজের একটা মজা দিঘিতে চালান করে এবং 20 মণ মাছ নিয়ে গিয়ে শহরে বেচে দেয়। আরো শুনবেন, মাত্র 1 মাস আগে আমি 2টো আন্তর্জাতিক চোরাই চালানের দলকে ধরি। আমেরিকার বড় লোকরা বায়না ধরেছে তাজমহল এবং এভারেস্ট চাই, বিলিয়ন বিলিয়ন ডলার দেবে তার জন্য। মাসখানেক আগে এক অমাবস্যার রাতে 4টে লোক আমেরিকা চালান দেওয়ার জন্য তাজমহলের ভিত খুঁড়ছিল। তকে তকে আমি গিয়ে পালের গোদাকে চেপে ধরি। বাকি 3 জন পালায় বটে, কিন্তু হাতের ছাপ সহ সাবল ফেলে যায়। সেবারের মতো তাজমহল আমেরিকায় চালান দেওয়ার হাত থেকে বেঁচে যায় এবং পুরো দলটাই ধরা পড়ে। তার কিছুদিনের মধ্যেই নেপাল গভর্নমেন্টের ডাকে নেপালে গিয়ে আমি এভারেস্ট চুরিও আটকাই। চোরেরা এভারেস্ট শৃঙ্গ ভেঙে টুকরো করে সাধারণ পাথর হিসেবে আমেরিকায় চালান দিচ্ছিল। আমেরিকায় পাথরে চালান যাচ্ছে শুনেই আমার সন্দেহ হয়। আমেরিকায় তো পাথরের অভাব নেই, তাই চালানের পাথর পরীক্ষা করেই আমি বুঝতে পারলাম এ সাধারণ পাথর নয়। সেগুলোর গায়ে তখনও বরফ লেগে আছে। অনুসন্ধানে পুরো দলটাই ধরা পড়ল। নেপাল গভর্নমেন্ট গোপনে জাপান থেকে ইঞ্জিনিয়ার আনিয়ে টুকরো পাথর সিমেন্টে জুড়ে ফের এভারেস্ট শৃঙ্গ রাতারাতি মেরামত করে ফেলল। সুতরাং গয়াপতি বহুদিন বাদে এই প্রথম একটু হাসলেন। বললেন, আপনি কি ঘনাদার কেউ হন? গোয়েন্দা বরদাচরণ ঘনাদার গল্প পড়েননি। আসলে গোয়েন্দাগিরি করে পড়াশোনার সময়ও পান না। তবু ভাবলেন ঘনাদা বোধ হয় একজন কেউকেটা হবেন। তাই পিছপা না হয়ে বললেন, দূর সম্পর্কের মাস্তুতো ভাই। যাই হোক, এরপর গয়াপতি আর বরদাচরণের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল। দুজনে গোপনে নানা রকম পরামর্শ আঁটতে লাগলেন। কিছুদিনের মধ্যে খবর রটে গেল যে দারোগা গয়াপতি নিখোঁজ হয়েছেন। ওদিকে চাটুর্যে বাড়ির সোনার হংসেশ্বরী মূর্তি পাহারা দেওয়ার জন্য শহর থেকে যে গোয়েন্দাকে আনানো হয়েছিল সেও বেপাত্তা। ফলে চারিদিকে খুব হইচই পড়ে গেল। সবাই বুঝল এ হচ্ছে ঝালুরামের কাজ। স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব পর্যন্ত ভাবনায় পড়ে গেলেন। ওদিকে ভাবনায় পড়েছে স্বয়ং ঝালুরামও। এতকাল এ এলাকায় সেই ছিল এক ডাকাত সম্রাট, কিন্তু দিন সাথে হলো সে এমন 3-4টে ডাকাতির খবর পেয়েছে যেগুলো তার দলের কাজ নয়। ঝালুরামের এলাকায় তার অনুমতি না নিয়ে ডাকাতি করবে এমন সাহসকার। ঝালুরামের খাওয়া কমে গেছে, ঘুম ছুটে গেছে। চারদিকে তার চোরেরা নতুন ডাকাতদের খোঁজ নিচ্ছে। মনসাপোতার গভীর জঙ্গলের ভিতর এক ভাঙা মন্দিরে ঝালুরামের আস্তানায় এক রাত্রে 2 জন লোককে ধরে আনা হলো।
একজন মোটা সোটা থলথলে, অন্যজন বেশ লম্বা চওড়া। ঝালুরাম মশালের আলোয় চোখ দিয়ে দুজনকে ভালো করে মেপে দেখল। তারপর হুঙ্কার দিয়ে বলে উঠল, তোরাই ডাকাত? ঝালুরাম দেখতে রোগা, ব্ল্যাক প্যাকশিং, মাথায় তেমন উঁচুও নয়, কিন্তু তার হুঙ্কার শুনলে মালুম হয় মানুষটা ছোট হলেও বিপজ্জনক। লোক দুটো কেঁপে ঝেপে বলল, আজ্ঞে। ঝালুরাম অট্টহাসি হেসে ওঠে। লম্বা লোকটা ভয় ভয় বলে, হুজুর, আমাদের কেউ দলে নেয়নি বলে দুজনে মিলে ছোটখাটো কাজ করি, কিন্তু আপনার মতো মহান ডাকাত যদি আমাদের দলে ভর্তি করে নেন তবে আমরা আলাদা কাজ কারবার ছেড়ে দেব। ঝালুরাম অট্টহাসিতে ফেটে পড়ে বলে, আমার দলে ডাকাতি করবি? দেখি তোদের এলেম। দুজনে 50টা করে ডিগবাজি খা। দিগবাজি খেতে খেতে লোক দুটো হেদিয়ে জিভ বার করে হ্যাঁ হ্যাঁ করে হাঁফাতে লাগলো। ঝালুরাম হেসে লুটোপুটি, সেই সঙ্গে তার 50 জন স্যাঙ্গাত। এরপর ঝালুরাম হুকুম দেয়, রন পায়ে চড়ে 5 ক্রোশ পথ হেঁটে আয়, 2 মাইল দৌড় দে, স্রোতের নদী সাঁতরে পার হ, সুপুরি গাছ বেয়ে ওঠ, 20 হাত উপর থেকে নিচে লাফিয়ে পড়, লাঠি তলোয়ার আর রামদা চালিয়ে দেখা, বন্দুকের নিশানা দেখা, অমাবস্যার রাতে একলা শ্মশানে মরার খুলি কোলে নিয়ে বস থাক। আর এই সব হুকুম তালিম করতে করতে লোক দুটোর জান কয়লা। প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। আড়ালে মোটা লোকটা রাগে দাঁত কিরমির করে বলে ওঠে, ইচ্ছে করে দৌড়ে গিয়ে ব্যাটা টুটি ধরি। লম্বা লোকটা তখন তার হাত চেপে ধরে চুপি চুপি বলে, না গয়বাবু, এখন নয়, সব প্ল্যান ভেস্তে যাবে, অপেক্ষা করুন। সব কিছুরই শেষ আছে। লোক দুটো ট্রেনিংও একদিন শেষ হলো। ঝালুরাম তাদের ডেকে বললে, তোদের দিয়ে কোনো রকমে কাজ চলতে পারে। আজ আমরা চাটুজ্জে বাড়ির হংসেশ্বরী সোনার মতি লুট করতে যাচ্ছি, তোরাও থাকবি দলে। আজ তোদের পরীক্ষা। শুনে ছদ্মবেশী গয়াবাবু আবার দাঁত কিরমির করতে যাচ্ছিলেন, কিন্তু বরদাচরণ ঠিক সময়ে কনুয়ের গুঁতো দিয়ে তাকে সতর্ক করে দিলেন। নিশুত রাতে ঝালুরামের দল চাটুজ্জে বাড়ি ঘিরে ফেলল। রে রে করে চেঁচাচ্ছে এই ডাকাতরা, আর সে চেঁচানি এমন সাংঘাতিক যে মাটি শুদ্ধ কাঁপতে থাকে। চাটুজ্জে বাড়ির ভিতরে ছেলে বুড়ো মেয়েরা মরা কান্না জুড়ে দিয়েছে। ঝালুরাম নাক সিটকে বলল, এ বড় ছোট ডাকাতি, ছোট লোকদের কাজ, ছুঁচো মেরে হাত গন্ধ করা। নতুন দুটোকে ডাকতো। নতুন দুজন এগিয়ে এলে ঝালুরাম বলল, আজ আর আমরা হাত লাগাচ্ছি না, আমার দলবল বাড়ি ঘিরে রইল। আমি ওদিকে বটতলায় মাদুর পেতে ঘুমোতে যাচ্ছি, তোরা দুজনে বাড়িতে ঢুকে সব চেঁচে পুচে নিয়ে আয় তো গেজা। মনে রাখিস, হংসেশ্বরীর মূর্তিটা আনতে যেন ভুল না হয়। 8 ঘন্টা বেশি সময় দেব না কিন্তু, চটপট যা। হুকুম পেয়ে দুজনে গিয়ে পাঁচিল টপকে ভিতরে ঢুকল। ঢুকেই গয়াপতি বলল, বড়দাবাবু, এখন উপায়? বরদাচরণ ভ্রু কুচকে ভাবিত মুখে বললেন, হুকুম মতো কাজ করে যান, অন্য উপায় তো দেখছি না। কিন্তু আমি যে কখনো সত্যিকারের ডাকাতি করিনি, বাঁধো বাঁধো ঠেকছে যে। বরদাচরণ দাঁত খিচিয়ে বললেন, আর আমি বুঝি করেছি? গয়াপতি বিরস মুখে বলেন, তার সত্যি কথা বলতে কি, ডাকাতে ট্রেনিং নেওয়ার সময় আপনার ভাবগতিক দেখে মনে হচ্ছিল এ ব্যাপারে আপনার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে। আমার চেয়ে সব বিষয়ে আপনি বেশি কৃতিত্ব দেখিয়েছেন, তারপর এখন আবার ডাকাতিতেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। বরদাচরণ শ্লেষের হাসি হেসে বলেন, গয়াবাবু, ডাকাতরা তো রাতে ডাকাতি করে, কিন্তু এখানকার লোক জানে যে আপনি এখানে দিনে ডাকাতি করতেন। রোজ মাছ, দুধ, মুরগি ভেট নিতেন, প্রতি মাসে নগদ টাকায় নিয়মিত ঘুষ খেয়েছেন। কাজেই এই ছোটখাটো একটা ডাকাতিতে আপনার লজ্জার কারণ দেখি না। গয়াপতি প্রচণ্ড রেগে গিয়ে বলেন,
একটা প্রাইভেট গুলবাজ টিকটিকির এত বড় আসপদ্দা! কালই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই এলাকা থেকে বের করে দেব। বরদাচরণ সমান তেজে বলেন, বেশি চালাকি করো না হে গয়াপতি, বাইরে ঝালুরাম মোতায়েন আছে। যদি বলে দিই যে তুমি আসলে অপদার্থ দারোগা গয়াপতি, তবে সে হেঁসো দিয়ে তোমার পেট ফাঁসাবে। ঝালুরামের উল্লেখে গয়াপতি কিছু মিইয়ে গেলেন। সত্যি বটে, ঝালুরামের দল এখন ঘিরে আছে চারদিক। গড়বড় করলে বিপদ হতে পারে। গয়াপতি শ্বাস ছেড়ে বলেন, ঝালুরামকে আমিও বলে দেব যে তুমি প্রাইভেট গোয়েন্দা বরদাচরণ, তোমারও গর্দান যাবে। এইভাবে দুজনের মধ্যে একটা ঝগড়া পাকিয়ে উঠল। হঠাৎ চাটুজ্জে বাড়ির বড় ঘড়িতে 1টা বাজার টং শব্দ হতেই দুজনে সচেতন হলেন। সময় বেশি নেই। ঝালুরাম মোটে আধ ঘন্টা সময় দিয়েছে। বরদাচরণ বললেন, ঝগড়াটা এখন মুলতুবি থাক গয়াবাবু, হাতে কাজ রয়েছে। বাইরে ঝালুরাম। গয়াপতিও মাথা নেড়ে বলেন, থাকলো, কিন্তু আপনাকে এই বলে রাখলাম, এসব ঝামেলা মিটে গেলে একদিন আপনার সঙ্গে আমার কুস্তি হবে। দেখব তখন কার কত ক্ষমতা। আমিও দেখব। আমি জুডোর ব্ল্যাক বেল্ট। বেল্ট আমারও আছে। বরদাচরণ হেসে বলেন, সে বেল্ট তো ঝোলা ভুঁড়ি বাঁধার জন্য, জুডোর ব্ল্যাক বেল্ট তা নয়। অনেক প্যাচ পয়জা শেখার পর ব্ল্যাক বেল্ট দেওয়া হয়, ওটা একটা মস্ত সম্মান। রাখো রাখো, সম্মান দেখিও না। এলাকায় আমি রাস্তায় বেরোলে লোকে পথ ছেড়ে দেয়, জানো? জানি, পাছে তোমার ছায়া মারাতে হয় সেই ঘেন্নায় লোকে পথ ছেড়ে দাঁড়ায়। বরদাচরণ বলেন। ঝগড়াটা ফের পাকিয়ে উঠছিল, কিন্তু বাইরে ঝালুরামের একটা হুঙ্কার শোনা গেল এই সময়। কই রে, হলো তোদের? কেঁপে উঠে দুজনে দুজনকে জড়িয়ে ধরল। গয়াপতি বলেন, বরদাবাবু, আর দেরি নয়। বরদাবাবুও বলেন, না, আর দেরি করা মোটেই ঠিক নয়। কাঁপতে কাঁপতে গয়াপতি চলেন। তার দুপা আগে বরদাচরণ। বরদাচরণ কাঁপছেন না বটে, কিন্তু একটু ঘামছেন। বাগান পার হয়ে সদর দরজায় পৌঁছে দুজনে মুশকিলে পড়লেন। সদর দরজা বন্ধ। কি করে বন্ধ দরজা বাইরে থেকে খুলতে হয় তা ঝালুরাম তাদের শিখিয়ে দেয়নি। এখন উপায়? গয়াপতি বলেন। তাই তো। বরদাচরণও ভাবিত হলেন। তারপর একটু হেসে বলেন, আরে দূর, খুব সোজা ব্যাপার। আমি তো গোয়েন্দা বরদাচরণ, চাটুজে বাড়ির সবাই আমাকে জানে। আমাকেও। গয়াপতি হার মানেন না। তাহলে আর মুশকিল কিসের, পরিচয় দিলেই দরজা খুলে দেবে। তাই হলো। ধুতির খুঁটে মুখের কালি মুছে ছদ্মবেশের পরচুলা, নকল গোফ, লম্বা ঝুলপি খুলে ফেললেন দুজনে। গয়াপতি একটা নকল আঁচিল গালে লাগিয়েছিলেন, সেটা খুঁটে তুলে ফেললেন। বরদাচরণ খানিকটা প্লাস্টার দিয়ে নিজের নাকটাকে বড় বানিয়েছিলেন। প্লাস্টারটুকু তিনিও টান মেরে খুলে ফেললেন। তারপর দুজনে দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করে নিজেদের পরিচয় দিতে লাগলেন। তাদের গলার স্বর কারো অচেনা নয়। খানিক বাদে নরনা চাটুজ্জে দরজা খুলে দিয়ে হাঁপ ছেড়ে বললেন, যাক, আপনারা এসে গেছেন তাহলে। গয়াপতি সঙ্গে সঙ্গে চাটুজ্জের বুকে বল্লম ধরেন, আর বরদাচরণ চাটুজ্জিকে বেঁধে ফেলেন চটপট। চাটুজ্জে শুধু করুণ চোখে চেয়ে বললেন, কাউকে বিশ্বাস করতে নেই, আমার ঠাকুরদা কথাটা বলতেন। এরপর লুটোতরাজ খুবই সহজ হয়ে গেল। বাধা দেওয়ার কেউই ছিল না, যে যার প্রাণ ভয়ে ব্যস্ত। আধ ঘন্টার মাথায় বমাল সমেত গয়াপতি আর বরদাচরণ হাসতে হাসতে বেরিয়ে এলেন। বেরোবার আগে দুজনেই অবশ্য তাদের ছদ্মবেশ পরে নিয়েছেন। বরদাচরণের হাতে সোনার মূর্তিটা দেখে ঝালুরাম তার পিঠ চাপড়ে বলে, সাবাস। গয়াপতি একটু তেতো গলায় বলেন, ওটা আনতে পারতো নাকি? মূর্তিটা শানের ভিতে গাঁথা ছিল, আমি টেনে হিচড়ে না নড়ালে ওর একার সাধ্য ছিল না। ঝালুরাম গয়াপতিরও পিঠ চাপড়ে দিয়ে বলল, তোরও এলেম কম নয়, কতগুলো সোনা গয়না এনেছিস? শুনে বরদাচরণ বললেন, গয়না খুঁজে বের করার মতো বুদ্ধি যদি ওর পেটে থাকতো, ডাকাত পড়ার খবর পেয়েই
মেয়েরা সব কচু বনে গয়না ফেলে দিয়েছিল, আমি বুদ্ধি বের করি। ঝালুরাম তখন আবার বরদাচরণের পিঠ চাপড়ায়। তাতে গয়াপতি ফুঁসে উঠে বলেন, চাটুজ্যের বুকে বল্লম ধরেছিল কে শুনি? তোমার সাহস হতো? বরদাচরণ বলেন, আর চাটুজ্জেকে বাঁধলো কে, সেটাও জোর গলায় বলো। এভাবেই দুজনে প্রচণ্ড ঝগড়ায় লেগে পড়েন। ডাকাতরা চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া দেখে। ঝালুরাম দুজনের পিঠ চাপড়ে একবার একে একবার ওকে শাবাস দিতে থাকে, কিন্তু ঝগড়া তাতে বাড়ে বই কমে না। একে শাবাস দিলে তো ও চটে ওঠে, ওকে দিলে এ ফুঁসে ওঠে। চেঁচানির চোটে সারাগঞ্জের ঘুম ছুটে যায়। আর কখন যে ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ নিয়ে এসে গোটা দলটাকে ঘিরে ফেলেছেন তাও ডাকাতরা ভালো মতো টের পায় না। গয়াপতির মা দুটো মানত করেছিলেন, ঝালুরাম ধরা পড়লে জোড়া হাতি দেবেন, আর নিরুদ্দেশ গয়াপতি ফিরে এলে জোড়া উঠ। কিন্তু সস্তায় হাতি বা উট পাওয়া যাচ্ছে না কিছুতেই। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বরদাচরণের কাহিনী গয়াপতির বিপদ। কেমন লাগলো গল্প অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।